নতুন করে বেড়েছে পেঁয়াজ, ডিম, মুরগি, গরুর মাংস, সবজি সহ বিভিন্ন পণ্যের দাম। বাজার নিয়ন্ত্রণে কার্যকর তেমন কোনো পদক্ষেপও দেখা যাচ্ছে না। এদিকে সরবরাহের তেমন কোনো ঘাটতি নেই বলেই আমরা জানি, তবু দাম কেন এত চড়া? এই নিয়ে আলাপ আজকের বার্তা কক্ষ থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে। সাথে আছি আমি নিকিতা নন্দিনী। দর্শক, বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ফয়জুল্লাহ। ফয়জুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই দর্শকদের বলে রেখেছি যে কোন কোন পণ্যের দাম আসলে বেড়ে গেছে। যারা নিয়মিত বাজার করেন তারা ইতিমধ্যে এটি জেনে গেছেন। আজ আমাদের প্রথম আলো ছাপা পত্রিকায় আমাদের প্রথম পাতার যেই সংবাদটি, সেটি কিন্তু আপনি এবং সহকর্মী রাজীব আহমেদ মিলে আপনারা প্রতিবেদনটি তৈরি করেছেন। এর শিরোনাম মুখের কথায় বাজার থামছে না। মুখের কথায় কেন বাজার থামছে না, এই প্রশ্নটা দিয়েই আমি শুরু করব। তবে এর সাথে শুরুতেই আমি যেটি জানতে চাইবো যে মানে যখনই আসলে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়, দাম কমে যাবার কোনো সংবাদ তো আমরা দিতে পারি না দর্শকদের। তো দাম বেড়ে গেলে না, তখনই মাথায় একটা প্রশ্ন আসছে যে তাহলে কি উৎপাদন হচ্ছে না, সরবরাহের কোনো ঘাটতি হচ্ছে? তেমনটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এক, কেন এত ঘন ঘন দাম বাড়ছে, কেন আমরা দাম কমাতে পারছি না? এবং দুই, সরবরাহের ঘাটতি নেই এমনটিই তো আমরা জানি, সরকার কি বলছে? আপনার প্রথম প্রশ্ন থেকেই শুরু করি। সেটা হচ্ছে মুখের কথায় দাম থামছে না। আজকে আমাদের শিরোনাম যেটা ছিল আর কি, কথা হচ্ছে সেটা হচ্ছে শুধু কথা বললেই তো হবে না, কাজ করতে হবে। যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তো ডেফিনেটলি বাজার একটা জায়গায় আসবে না। এটা খুব স্বাভাবিক। নতুন সরকার গঠনের পরে সরকার কিন্তু একেবারে স্পষ্টভাবে দ্রব্যমূল্যকে অগ্রাধিকার দিয়েই বলেছে যে তাদের কাজ শুরু করেছে। সাধারণ জনগণকে স্বস্তি দেওয়াটাই ওনারা অন্যতম লক্ষ্য হিসেবে ধরেছিলেন। কিন্তু এখনো পর্যন্ত এই যে 4টা মাস পেরিয়ে গেল নতুন সরকারের, বাজারে কিন্তু কার্যত বড় ধরনের কোনো বলা যাবে না যে খুব স্বস্তি এসেছে, এটা কখনোই বলা যাবে না। বরঞ্চ রোজার মধ্যে সরকারের পক্ষ থেকে তদারকির বিষয়টা মোটামুটি জোরদার করা হয়েছিল। রোজার পরে এসে দৃশ্যমান কোনো কাজ আসলে বাজারে আমরা দেখছি না, ওই দু একটি কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। সুতরাং ওই কথা একটাই যে প্রচুর কথা বলা হচ্ছে কিন্তু কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না, যার ফলেই হচ্ছে বাজারে বড় কোনো পরিবর্তন আসছে না। আপনি যেমনটি বলছিলেন যে দাম কেন কমে না, দাম তো শুধু বাড়তেই শুনি। আসলে দাম তখনই কমবে যখনই কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং সেটার একটা ফলাফল বাজারে পড়বে আর কি। সেই জায়গায় সরকারের একটা বক্তব্য আছে, যেটি আপনি পরের প্রশ্ন করেছেন, যে সরবরাহের বড় কোনো সংকট নাই। কিন্তু সরবরাহের সংকট যদি না থাকে তাহলে তো স্বাভাবিকভাবেই বাজারে পণ্যের সরবরাহ যদি বেড়ে যায়, দাম তো খুব স্বাভাবিকভাবেই নেমে আসার কথা। কিন্তু দাম কেন নামছে না? সরকারের পক্ষ থেকে বক্তব্য এমনটি বলা হয়েছে, কালকে আমরা যখন স্টোরিটা করতে যাই তখন বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি আমি নিজেই। উনি স্পষ্টভাবে বলেছেন যে বাজার নিয়ন্ত্রণের জন্য যতগুলো পদক্ষেপ ওনারা নিয়েছেন তার প্রথম পদক্ষেপ হচ্ছে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, এবং সেই জায়গায় উনি মোটামুটি ওনার দিক থেকে সন্তুষ্টির কথা জানিয়েছেন যে আমরা মোটামুটিভাবে যে পদক্ষেপগুলো নিয়েছি বলা যাবে না বাজারে বড় কোনো সরবরাহের বড় কোনো সংকট হয়েছে। সুতরাং দামের বিষয়টি এখন কোথায় থাকবে সেটা তো মুক্তবাজার অর্থনীতিতে বাজারটা নিয়ন্ত্রিত হয় যে সরবরাহ বাড়লে দাম নির্ধারণ হবে চাহিদা এবং যোগানের ভিত্তিতে আর কি। সেই জায়গায় উনি ওনার বক্তব্য খুব স্পষ্ট করেননি, তবে একটা জায়গায় উনি স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন যে নির্দিষ্ট আয়ের মানুষ যারা, তারা নিঃসন্দেহে কষ্টে আছেন এবং তাদের কষ্ট কীভাবে লাঘব করা যায় সেই জায়গাটাতে সরকারের পক্ষ থেকে কাজ করছে। যেরকম টিসিবির মাধ্যমে 1 কোটি মানুষকে ভর্তুকি মূল্য পণ্য দেওয়া সহ নানা উদ্যোগের কথা উনি বলেছেন। এখন এরপরে আপনি যে জায়গাটিতে এসেছেন আর কি, সেটা হচ্ছে যে সব পণ্যের দামই আবার নতুন করে একটু একটু করে বেড়ে যায়। আপনি যদি গত সপ্তাহের বাজারটা দেখেন, সেখানে বেগুনের দাম বেড়ে 100 টাকা হয়ে গেছে, কিন্তু রোজার শেষের দিকে কিন্তু এই একই বেগুন দেখা যাচ্ছে 30 থেকে 40 টাকায় মানুষ কিনতে পেরেছে। এমন একটা পরিস্থিতি। রোজার মধ্যে রোজার একবার শুরুতেই বেগুন 100 টাকা কিংবা 150 টাকাও হয়েছিল, তখন আবার কিছু যোগান বেড়েছিল, বাড়ার পরে কমেছে, হঠাৎ করে আবার রোজার পর আস্তে আস্তে বেড়েছে। রোজার পরে অস্বাভাবিকভাবে বেড়েছে বলা যায় মুরগির, বিশেষ করে সোনালী মুরগি। সোনালী মুরগি 400 টাকা, এটা এক ধরনের রেকর্ডই বলা যায়। ব্যবসায়ীদের সাথে আমরা দফায় দফায় কথা বলেছি, ওনারা বলছেন এ যাবৎকালে এই ধরনের মূল্য ওনারা খুবই কম দেখেছেন এবং লম্বা সময়। সেটা হয়তো 2-1 দিনের জন্য হতে পারে, যেরকম ঈদের দিন, বিশেষ করে ঈদের আগের দিন
একটা মাংসের বাজারে একটা অস্থিরতা সবসময় বিরাজ করে। 400 টাকা তখন বিক্রি হতে পারে, কিন্তু গত পুরো সপ্তাহ ধরে এমনকি আজকের দিনেও সোনালী মুরগি আপনি কিনতে গেলে আপনাকে 400 টাকা দর দিয়েই কিনতে হচ্ছে। এবং সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তরের যে প্রতিবেদন ওনারা প্রকাশ করেন, সেই গতকালকের প্রতিবেদনে আমরা দেখেছি যে ওনারা সর্বোচ্চ দর দিয়েছেন 390 টাকা, অর্থাৎ সেটা প্রায় 400 টাকার কাছাকাছি। একই সময়ে বাজারে দেখেন আপনি ডিমের দাম আবারও 150 টাকা ছুঁয়ে গেছে ডর্জন। মানে এবং আপনি যেসব পণ্যের দামের কথা আপনি বলছেন প্রত্যেকটা পণ্যই আমাদের দেশের মানুষের প্রতিদিনের খাবার তালিকায় থাকে। আপনি Exactly. মুরগি বলেন, ডিম বলেন, ওইদিকে বেগুন, আলুর কথা যদি আলুর আপনি কথা বলেন, যদি 60 আমরা টাকা বলি। আলু কিনতে হচ্ছে। সুতরাং এগুলো একেবারে আমাদের প্রত্যাহিক জীবনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত বলা যায়। মানে ডিম ছাড়া আপনি সকালের নাস্তার কথা কল্পনা করতে পারেন না, আবার আপনি দেখা যাচ্ছে যে ডিম তরকারিও হচ্ছে দিনের বেলা অন্য কোনোভাবে, বা নানান ফরম্যাটে আমরা ডিম খেয়ে থাকি, নাস্তার সাথে তো নানাভাবে ডিম খেয়ে থাকি। মুরগি, আপনি মাছের কথাই কেন বাদ দেবেন? মানে মাছের বিষয়টা যদি বলেন, দেশি মাছ ঠিক আপনি কবে কিনেছেন আমি জানি না, তবে আমার তো মনে বলে না আমি নিজেও গত কয়েক মাসে দেশি মাছ কিনতে পেরেছি। মানে সাধারণ দেশি মাছ মানুষের কেনার সাহস করতে পেরেছে। হ্যাঁ, সেটাই সাধারণ মানুষের কথা ওটাই, যে দেশি মাছ একেবারে সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে গেছে। সাধারণ মানুষ সাহস করে দেশি মাছ কিনেন না, যারা একটু বা উচ্চ আয় করেন মূলত তারাই দেশি মাছ কিনে নেয়। এবং আমাদের দেশে চাষের যে মাছগুলো ছিল, বিশেষ করে পাঙাশ, তেলাপিয়া এবং রুই, এই জাতীয় যে মাছগুলো, সে মাছগুলোও কিন্তু এখন চড়া দামে বিক্রি হচ্ছে। কার্যকর কোনো পদক্ষেপ নিতে আমরা দেখলাম কি? মানে আপনি কি স্পেসিফিক ভাবে বলতে পারবেন যে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে যেটার জন্য বাজারের এসব পণ্যের দাম কিছুটা সহনীয় হলেও হতে পারে? সাধারণ মানুষের, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের আসলে কি? হ্যাঁ, রোজার আগে কিছু পদক্ষেপ সরকারের পক্ষ থেকে দেখা গিয়েছিল। তখন ভোজ্য তেলে তেল ছাড়ের একটা বিষয় ছিল, ভোজ্য তেলে শুল্ক ছাড়ের একটা বিষয় ছিল, জি, চিনিতেও শুল্ক ছাড় দিয়েছিল। খেজুরের মতো পণ্যে তখন কিছুটা দাম কমিয়ে নিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। এরকম পদক্ষেপ কিন্তু সরকারের পক্ষ থেকে নিচ্ছে, সেটার কিছুটা প্রভাব বাজারে পড়েছিল, জি, সেটা নিঃসন্দেহে। কিন্তু ভোজ্য তেলের আবার ঈদের পরে দাম বেড়েছে। 63 টাকা, 163 টাকা ছিল প্রতি লিটার বোতলজাত সয়াবিনের মূল্য, সেটা আবার 167 টাকা হলো। ওটাই শুল্ক ছাড় যেটা দেওয়া হয়েছিল, সেই ছাড়টা পরবর্তীতে আর থাকে নাই, সুতরাং আবার একটু পিছনে ফিরে যেতে হয়েছে দরের ক্ষেত্রে। এখন সরকার যদি লম্বা মেয়াদে এগুলো চিন্তা না করে, তাহলে জনগণ তো আসলে সুসার পাবে না। কারণ এখানে আবার বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানান সময় বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড, যেটা এনবিআর আমরা যেটা বলি আর কি, ওনাদেরকে নানানভাবে অনুরোধ করা হয় যে আপনারা এই পণ্যের শুল্ক একটু কমান, আমদানিতে যদি কম মূল্য হয় তাহলে বাজারে সেটা একটা প্রভাব পড়বে। কিন্তু এই দুইটা সংস্থার মধ্যে, বাণিজ্য মন্ত্রণালয় এবং এনবিআর এর মধ্যে অনেক সময় সমন্বয় হয় না বলে আমরা জেনেছি, এবং মন্ত্রী মহোদয়ের কথাবার্তা বা সরকারের বিভিন্ন পর্যায়ে। কারণ রাজস্ব আয়েরও লক্ষ্যমাত্রা সরকারের একটা থাকে, সরকারকে আয় করতে হবে। সবশেষ যে আউটকামটা এসেছে ডলারের বাজার নিয়ে একটা সিদ্ধান্ত সরকার জানিয়েছে যে এখন ডলারটা 117 টাকায় হবে আর কি। নতুন করে একদিনে 7 টাকা বাড়িয়ে দেওয়া হলো, মানে অফিসিয়ালি এটা বাড়ানো হলো। ব্যাংকগুলো কত দরে সেটেলমেন্ট করবে সেটা ব্যাংকের ডলার আর আমদানির বিষয়টা যেহেতু চলে আসলো, ডলারের মূল্য বৃদ্ধিটা আমদানির ক্ষেত্রে কিরকম প্রভাব পড়তে পারে? এটা ডেফিনেটলি একটা প্রভাব তো পড়বেই, কারণ 7 টাকা মূল্য বৃদ্ধি মানে এটার একটা প্রভাব পড়বে। কারণ খাতা কলমে এখন পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ যেটা বলছেন যে ওনারা 110 টাকা ডলার ধরেই এখনো পণ্য আমদানি হচ্ছে। এটা যখন 117 টাকা ডলার ধরে পণ্য আমদানি শুরু হবে, তখন স্বাভাবিকভাবেই পণ্যের উপরে কর ভারটা বেড়ে যাবে। কর ভার বেড়ে যাওয়া মানেই বাজারে গেলে সেই পণ্যের দামটা এখনকার থেকে আরও একটু বেড়ে যাবে। যদিও সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে যে আগে তো অফিসিয়াল ডলারের একটা রেট 110 টাকা যেটা আছে, সেটাতে আমদানি করতে পারতেন না আমদানিকারকরা। ওনাদের পক্ষ থেকে একটা বক্তব্য ছিল যে আনঅফিসিয়ালি ওনাদের কাছ থেকে ডলারটা একটু বেশি দামে কিনতে হতো। কিন্তু সেই বক্তব্য আসলে এইখানে কতটুকু প্রাসঙ্গিক সেটা বলা যাবে না। তার কারণ হচ্ছে, আপনি যখনই ডলারের অফিসিয়াল রেট 117 টাকা ডিক্লেয়ার করছেন, এর আশপাশে আমদানি করবে, এবং অধিকাংশ সময় দেখা যায় আমদানিকারকরা কাস্টমসের সাথে এক ধরনের যোগসাজশে তারা একটু অনেক সময় কমিয়ে, অনেক সময় বাড়িয়ে, এরকম করেও তারা আমদানি করে থাকেন। এরকম অভিযোগ অনেক আগে থেকেই আছে। সুতরাং ডলারের মার্কেটে দাম বাড়ানোটা ডেফিনেটলি এটা পণ্যের উপরে একটা প্রভাব পড়তে পারে বলে আমাদের ধারণা। নিশ্চয়ই ফাজুল্লাহ, দেখা যাক পুরো বিষয়টা আসলে মানে বাজার দর নিয়ে আমরা আবার ভালো কোনো খবর নিয়ে সামনে আসতে পারি কিনা। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন ফয়জুল্লাহ, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক। আমরা আলাপ করলাম সরবরাহের বড় সংকট নেই, তবু দাম কেন চড়া।
আপনি কি ভাবছেন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।